বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই নির্বাচনে বারাবণী বিধানসভার প্রার্থী তৃতীয়বারের বিদায়ী বিধায়ক ও বিধান উপাধ্যায়। চতুর্থবারও দল বিধান উপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছেন। নির্বাচন প্রসঙ্গে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। এসবিএনের একান্ত সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টানা চতুর্থবারের জন্য বিদায়ী যিনি বিধায়ক রয়েছেন বিধান উপাধ্যায়, এবং মোহাম্মদ আরমান যিনি অন্যতম সেনাপতি এই বারাবণী বিধানসভাতে প্রার্থী বিধান উপাধ্যায়ের। তার বক্তব্য, এখানে বিরোধী কার্যত নেই, কার্যত ফাঁকা মাঠে গোল দেবে এবং 2021-এর যে মার্জিনটা ছিল, যে ব্যবধানটা ছিল, সে রেকর্ড ভেঙে এবার তারা বিপুল ভোটে জয়লাভ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেগুলো, আরমানবাবু যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি যে কাজগুলো আপনারা মানে পরিকাঠামোগত, ধরুন পানীয় জলটা আপনারা 2021-এ যে অবস্থায় ছিলেন, আজকে মানুষ যে পরিষেবা পাচ্ছে, আপনার কি মনে হয় না আরো বেটার পরিষেবা হওয়া উচিত ছিল? একদম। আমাদের সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এডিডিএ, এমএলএ ফান্ড, এমপি ফান্ড থেকে অনেক জায়গাতে পানীয় জলের জন্য ব্যবস্থা করা হয়েছে। যেমন ধরুন টিউবওয়েল আছে, সাবমার্শাল আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে। কিন্তু যেটা পিএইচই থেকে যে জল পাওয়ার কথা ছিল, নলবাহিত জল, সেটাকে বিজেপি সরকার খুব আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল। প্রথম জিনিসটাকে হর ঘর জল স্কিমটাকে লঞ্চ করলো। সেই পরিকাঠামো কিন্তু ছিলই না। একটা এত বড় স্কিমকে লঞ্চ করতে গেলে সেই পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারটা হওয়া চাই, ম্যান পাওয়ার হওয়া চাই। ঠিক আছে, সেটা তারা লঞ্চ করে দিল। লঞ্চ করার পরে এটা কিন্তু তারা আগে থেকে একটা পরিকল্পনা করেছিল, ঠিক ভোটের সময় যেন জলের টান হয়। লঞ্চ করার পরে টাকাটা তারা টাকা দিতে তারা বন্ধ করে দিল। এবারে যখন টাকা দিতে বন্ধ করে দিল, মাঝখানে টোটাল কাজটা টোটালি স্লো হয়ে গেল, বলতে গেলে স্টপ হয়ে গেল। এর জন্য সম্পূর্ণভাবে বিজেপি সরকার দায়ী, দোষী আমরা মনে করি। তাহলে আপনার যদি টাকা দেবার ছিল না, তাহলে আপনি প্রোগ্রামটাকে লঞ্চ কেন করলেন? আপনি রাস্তাঘাট সব পুরো নষ্ট করে দিল, মানুষ জল পেল না, রাস্তাও নষ্ট হলো। অথচ আমাদের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি। যদি ভোটের পরে বাকি যে কাজগুলো বাকি আছে, সেই জলের সমস্যাটা নিশ্চয় সমাধান হবে। তবে এটা আরো ভালো হওয়া চাই, কিন্তু বিজেপি চক্রান্ত জন্য এটা কাজটা খুব স্লো গতিতে আছে। সালানপুরে কি নেই যেটা হলে আরো ভালো হয়? ধরুন আমি আসানসোলে যেমন একটা ধরুন রবীন্দ্র ভবন রয়েছে, আপনার সালানপুরে কি রয়েছে? বলি আমি, এটা আমাদের মাননীয় বিধায়কের বলি এটা আমাদের মাননীয় বিধায়কের পরিকল্পনা আছে। নেক্সট যেটা আমাদের ওনার যে ইচ্ছে বা আমাদের পরিকল্পনা আছে, এখানে একটা ফায়ার স্টেশন নাম্বার 1, তারপরে এই অঞ্চলে একটা কলেজ নাম্বার 2, তারপরে আমাদের মাইথান যেটা আছে পিকনিক স্পট, সেটাকে একটা বড় আকার ওনার আমাদের মাননীয় বিধায়কের প্রচেষ্টায় উনি ওই দপ্তরের সাথে অনেক দীর্ঘদিন ধরে উনি আলোচনার মধ্যে ছিলেন। আমার মনে হয় সেখানে একটা বড় কিছু একটা হবে, যেটা আমরাও শুনছি। এবং আরো স্কুল কিন্তু আমাদের এই অঞ্চলে প্রয়োজন আছে, যেটা মাননীয় বিধায়কের প্রচেষ্টাতে আগামী দিনে এগুলো হবে। বড় ফুটবল মাঠ যেটা আমাদের কেবলসের মধ্যে এখানকার সব ছেলেরা খেলে, ওটাকে আরো ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওটাকে আগামী দিনে করা হবে। বাকি রাস্তাঘাট যা আছে সব ঠিকই আছে। আপনি একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, সালানপুরে প্রচুর আপনার নাট্যগোষ্ঠী রয়েছে, নৃত্য গোষ্ঠী রয়েছে, এবার একটা কালচার রয়েছে। সালানপুরের একটা রূপনারায়ণপুরের একটা কালচার রয়েছে। সৃষ্টিশীলতার আঙিনায় কি একটা প্রেক্ষাগৃহ, যেতে লোকে ভাড়া নিয়ে সেটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, একটা সেন্টার আলোচনা চক্র হতে পারে, এই ধরনের করার মানসিকতা? না, বলি আমি, আমাদের সরকারিভাবে একটা তো নান্দনিক হল আছে, কিন্তু ওটা বহুত ওল্ড মডেল আছে। নিশ্চয় আগামী দিনে যেহেতু সামনে আশেপাশে আর জায়গাও আছে, সেটাকে একটা সুন্দর করে এটা বড় আকারে, যেটা আপনি বলছেন আসানসোলের রবীন্দ্র ভবনের মতন এটা বড় আকারে করা একটা আমাদের পরিকল্পনা আছে। কিন্তু বর্তমানে আমাদের হিন্দুস্তান কেবল যেটা শ্রমিক মঞ্চ যাকে বলি, শ্রমিক মঞ্চ, সেই শ্রমিক কেবলসে ছিল, কিন্তু আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে সেই জায়গাটা এখন যতগুলো কালচার প্রোগ্রাম, আমাদের এই অঞ্চলে যতগুলো কালচার প্রোগ্রাম, সেখানে বিরাট বড় জায়গা আছে, গাড়ি রাখার জায়গা আছে,
জল আছে, বিদ্যুৎ আছে, সব জিনিসই আছে, ভালো লোকেশন আছে, সেই হিসাবে আপাতত সেটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু আগামী দিনে আরও নিশ্চয়ই কিছু বড় একটা হবে। আপনি বলছিলেন যে এখানে বিরোধী বলে কিছু নেই, কিন্তু বিরোধী বলছে, বিশেষ করে বিজেপি বলছে যে আমাদেরকে একবার ক্ষমতায় নিয়ে আসুন। তারা হাত জোর করে বলছে মানুষজনকে, অন্নপূর্ণা ভান্ডারে আমরা নারী সশক্তিকরণ প্রকল্পে 3,000 টাকা দেবো। আপনারা যেখানে 1,20,000 টাকা দিচ্ছেন, রুরাল যে গ্রামীণ এলাকা বাংলা আবাস যোজনার, তারা 3.5 লক্ষ টাকা দেবেন, এবং তারা বলছেন আমরা 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবো, যেটা অমিত শাহ বলেছেন। তো খারাপটা কোথায়? ওনারা তো এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন মানুষকে। এই প্রতিশ্রুতি 2014-তে নরেন্দ্র মোদী দিয়েছিলেন, ওনার দল দিয়েছিল যে আমাদেরকে নিয়ে আসুন, আমরা 2 কোটি চাকরি দিব এবং প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, দুর্নীতি বন্ধ করে দেব, আতঙ্কবাদ বন্ধ করে দেব, ব্ল্যাক মানিকে নিয়ে আসবো। কিন্তু একটাও কোনো কিছু উনি করতে পারেননি, এটা সম্পূর্ণ জুমলাবাজি। আজকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে যারা আমাদের মহিলারা আছে, এনারা বলছে অন্নপূর্ণা দিব নাকি 3,000 টাকা। আমি এলাকা বাচ্চাদের কাছে অনুরোধ করব, যেটা সম্পূর্ণ ভাওতাবাজি, এটা ভোট নেওয়ার জন্য একটা কৌশল তারা এটা করছে। এর সাথে মানে প্র্যাকটিক্যালি কোনো মিল নেই। যে যে স্টেটে বিজেপি আছে সেখানে খবর লাগিয়ে দেখে নিন, সেখানে কোনো মহিলা কোনো বেনিফিট পাচ্ছে না। আমাদের যেখানে প্রায় 90টা প্রকল্প আছে, 90টা প্রকল্প কিন্তু প্রত্যেক মানুষই পাচ্ছে। যেমন ধরুন একটা মিডল ক্লাস ফ্যামিলি বা একটা গরিব ফ্যামিলি, ওয়াইফ মানে ঘরের যে মহিলা, সে পাচ্ছে আপনার 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার। আমি অঙ্কটা বলে দিই, সে যদি এসটি হয় তো 200 টাকা আরো বেশি পাবে, 1700 টাকা। স্বামী পাচ্ছে ওল্ড এজ পেনশন, তাহলে 15 10 25 হয়ে গেল। ছেলে পাচ্ছে যুবসাথী 1500, আর মেয়ে পাচ্ছে যুবসাথী 1500। তাহলে প্রত্যেক মাসে একটা বাড়িতে 7,000 টাকা, 7,000 কাছাকাছি টাকাটা প্রত্যেক বাড়িতে ঢুকছে। রাশন ফ্রি পাচ্ছে, স্বাস্থ্য সাথী ফ্রি পাচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি পাচ্ছে, এডুকেশন, মিড ডে মিল, মানে এরকম পরিকল্পনা আমরা কখনো দেখিনি, শুনিনি। তাহলে আজকে বলুন, একটা লোক বলে দিক আমার সালানপুর ব্লকে যে বিজেপির কোনো প্রকল্প কেউ পাচ্ছে, সে বেটি বাঁচাও বেটি পড়াও আছে, আয়ুষ্মান আছে, কেউ কিছু পাচ্ছে না, একটা কোনো প্রকল্প কেউ পাচ্ছে না আমাদের সালানপুর ব্লকে। তাহলে এইগুলো সম্পূর্ণ ভাওতাবাজি। এটা ভোট নেওয়ার জন্যে একটা বলছে ওরা, ভোটের পরে আর কিছুই কেউ পাবে না। তাই দয়া করে আমি সালানপুর বাসীদের কাছে অনুরোধ করব যে এই ট্রেপে পাটা দিবেন না। এরা একটা নাটকের দল, এই দলকে কিন্তু আমরা একটা সন্ত্রাসবাদী দল মনে করি। আজকের ডেটে কেউ এই দলের পিছনে আছে RSS, একটা উইংস আছে, আইএনটিটির উইংস আছে, সেই উইংসের আমাদের প্রেসিডেন্ট হলো মনোজ তেওয়ারি। সে টোটাল সিস্টেমটাকে মনিটরিং করছে, এবং তার সাথে সাথে আমাদের মাননীয় বিধায়ক এই অঞ্চলে যেটা আপনারা বলছেন অসংগঠিত শ্রমিক, তাদের উপরে উনি নজর রেখেছেন। তবে সমস্যা আছে নিশ্চয়, আগামী দিনে তার একটা সুরাহা বেরোবে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়াক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.